হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবারও দেখা হলো তোমাদের সাজ্জাদ ভাইয়ার ক্র্যাক এইচএসসি মেডিভার্সিটি এই প্লেলিস্টে। তো আজকে আমরা কোষ বিভাজনের এই ক্লাসের মাধ্যমে পুরা ক্লাসটি শেষ করে ফেলবো। অলরেডি তোমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু অ্যামাইটোসিস, ইন্টারফেস, কোষচক্র, মাইটোসিসের ধাপ, অনিয়ন্ত্রিত মাইটোসিস অনেক টপিক পড়ে ফেলেছো। তো সিরিয়াল অনুযায়ী এখন আমাদের এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মায়োসিসের ধাপ। তবে মজার বিষয় হচ্ছে মায়োসিসের কিন্তু সম্পূর্ণ ধাপ আসলে আমাদের ওইভাবে পড়া লাগে না। মেইন বেশ কয়েকটা ধাপ আমাদের আসলে জানলেই যথেষ্ট। এছাড়া ক্রসিং ওভার, মাইটোসিস মিয়োসিসের পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে জানবো এবং তারপরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করবো গতানুগতিক এই প্লেলিস্ট অনুযায়ী। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই আমাদের এই 3 নাম্বার ক্লাসে। তো সর্বপ্রথম দেখো, মায়োসিস বা মিয়োসিস যেটাই বলো না কেন, আসলে দুটো শব্দই একই রকম। তো মায়োসিস বা মিয়োসিস এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। প্রশ্ন হচ্ছে যে এটাকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আমাদের এই মিয়োসিস কোষ বিভাজনে মূলত এখানে দুইটা জিনিস ঘটে। এক, প্রথমত হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে। ঠিক আছে, এখানে কিসের বিভাজন হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে। এই যে নিউক্লিয়াসের বিভাজন হয়, এই নিউক্লিয়াসের বিভাজনটা মেইনলি দুইবার হবে। কয়বার হবে? নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হলো, তাহলে ক্রোমোজোমেরও তো একবার বিভাজন হওয়া দরকার। তাহলে ক্রোমোজোমের বিভাজনটা হয় একবার। তো অনেক স্টুডেন্ট আছে এই মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় সেই বিভাজন নিয়ে কিন্তু আমাদের অনেকটা ডাউট রেখে যায়, যে আসলে অনেকে জিজ্ঞেস করলে বারবার ভুল করে, যে বারবার বলে যে ভাই নিউক্লিয়াস একবার ক্রোমোজোম দুইবার, নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম দুইবার। না, মেইনলি নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তো সাপোজ যদি নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়েই থাকে, ধরো নিউক্লিয়াস তো দুইবার বিভাজিত হচ্ছে, তো এই নিউক্লিয়াস যখন বিভাজিত হয় দুইবার, মনে করো এটা হচ্ছে সেই নিউক্লিয়াস, ঠিক আছে, এটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার রেটিকুলাম, এর থেকে মোটামুটি ভাবে 4টা কোষ তৈরি হবে। তাহলে মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হবে? 4টা অপত্য কোষ তৈরি হবে। এই যে 4টা অপত্য কোষ তৈরি হবে। এই যে 4টা অপত্য কোষ তৈরি হলো, এই 4টা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, 4টা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, তাহলে অপত্য কোষ, এগুলো তো সবই অপত্য কোষ, সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে n, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা কথা বলি, ধরো মাতৃকোষটা n সংখ্যক ক্রোমোজোম ধারণ করতেছে, তাহলে তোমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তখন কি হয়ে যাবে? হাফ n হয়ে যাবে, তাই না? কিন্তু তোমরা কখনো দেখেছো যে এরকম কখনো পসিবল, এরকম কখনো সম্ভব? তার মানে এখান থেকে আরেকটা তথ্য আমরা পেয়ে গেলাম, n সংখ্যক ক্রোমোজোম যদি মাতৃকোষ হয়, সেই মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন হবে না। তাহলে মিয়োসিস কোষ বিভাজন মূলত আমরা কার উপর অ্যাপ্লাই করব? যাদের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যাটা কি থাকবে? আমাদের কি থাকবে? 2n হবে। তাহলে যাদের 2n হবে তাদের ক্ষেত্রেই মূলত আমরা মিয়োসিস কোষ বিভাজনটা অ্যাপ্লাই করব। কিন্তু যাদের n হবে তাদের ক্ষেত্রে আমরা মিয়োসিস কোষ বিভাজনটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ যদি অ্যাপ্লাই করি তাহলে মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হবে সেই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। সেখানে আরেকটা বিষয় দেখো, এই যে মাতৃকোষটা আকার আকৃতি দেখতে পাচ্ছ, এই অপত্য কোষের ক্রোমোজোম মানে অপত্য কোষের যে আকার আকৃতি আছে, এই আকার আকৃতিও কিন্তু সেম থাকে না, অর্থাৎ কিছুটা হলেও ছোট থাকে। তার মানে গুণাগুণ কিন্তু অপত্য কোষের সমান নয়। তাহলে মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে, ক্রোমোজোম একবার বিভাজিত হবে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষের যে গুণাগুণ থাকে, অপত্য কোষের গুণাগুণ সেরকম একই রকম থাকবে না। এই যে সবকিছু হ্রাস পাচ্ছে, বিশেষ করে ক্রোমোজোম সংখ্যা যে কমে যাচ্ছে, মাতৃকোষ 2n ছিল, অপত্য কোষ n হয়ে গেল, এই কারণে মিয়োসিস কোষ বিভাজনকে আমরা কি বলে থাকি? হ্রাসমূলক কোষ বিভাজন বলি। তাহলে মিয়োসিসকে কেন হ্রাসমূলক বলা হয়েছে? কারণ মাতৃকোষের থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। কথাটা কি বুঝতে পেরেছো? এইটা মনে রাখবা, কোন ক্রোমোজোমের বা কোন জায়গায় আসলে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। স্পেশালি আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে উদাহরণ জিজ্ঞেস করে যে ভাইয়া মিয়োসিস কোষ বিভাজন স্পেশালি মূলত কাদের মধ্যে দেখা যেতে পারে, তাই না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এটার একটাই কথা, সেটা হচ্ছে জনন কোষ। জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু কোষের কথা বলা হচ্ছে। শুক্রাণু ডিম্বাণু তৈরির ক্ষেত্রে আমরা মিয়োসিস কোষ বিভাজনটা অ্যাপ্লাই করাই।
তাহলে শুক্রাণু ডিম্বাণু যে পদ্ধতিতে তৈরি হয় সেই পদ্ধতিতে মূলত মিওসিস কোষ বিভাজনটা আমরা অ্যাপ্লাই করে থাকি। তাহলে উদাহরণ খুবই সিম্পল, একটা উদাহরণ, এই উদাহরণটা আমাদের মাথায় রাখতে হবে বাস। আর বাকি যা কিছু আছে, অর্থাৎ যদি বলা হয় জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেক্ষেত্রে মিওসিস বলবো না, সংখ্যা বৃদ্ধি যেহেতু বলেছে সেক্ষেত্রে মাইটোসিস হবে। অর্থাৎ ধরো একটা শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হলো, এখন ওই একটা শুক্রাণু থেকে 1 কোটি শুক্রাণু তৈরি হবে। তাহলে এই যে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হলো, এটা হবে মিওসিসের মাধ্যমে। আর ওই যে একটা শুক্রাণু থেকে 1 কোটি শুক্রাণু তৈরি হবে, সেটা হবে মাইটোসিসের মাধ্যমে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে জনন কোষ বললেই আমরা খালি দাগাবো না যে মিওসিস, মনে রাখতে হবে আমাদের প্রশ্নটা আসলে কি চেয়েছে, কি বলেছে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে মিওসিস কোষ বিভাজন গেল আমাদের। এখন আসো, এই যে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়, সেই হিসাবে আমাদের এই মিওসিস কোষ বিভাজনকে আমরা 2টি ভাগে ভাগ করি। একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ তো তোমরা বুঝতেই পারতেছো, যেটাকে আমরা ইন্টারফেস বলছি। কি বলছি? ইন্টারফেস, তাই না? ইন্টারফেস বলছি, যেখানে আমরা অলরেডি তোমাদেরকে ইন্টারফেস সম্পর্কে বেশ ধারণা দিয়েছি কি কি হয়। এছাড়া আমাদের আছে কি মিওসিস 1 এবং আরেকটা হচ্ছে মিওসিস 2। আর মিওসিস 1 থেকে মিওসিস 2 এ যাত্রাকালে তারা একটা বিরতি নেয়, যেটার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মিওসিস 1 এর কথা বারবার বলা হচ্ছে, এই মিওসিস 1 কেই কিন্তু হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এই ক্ষেত্রেই ক্রোমোজোম সংখ্যা কমে যায়। আর মিওসিস 2 কে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মিওসিস 2 ওয়ান কাইন্ড অফ আমরা এটাকে মাইটোসিস বলি। তার মানে যারা আমরা মাইটোসিসটা পড়েছি আগের ক্লাসগুলোতে, বা যারা আমরা এখানে ক্লাসটা দেখছি এখন, সেই ক্লাসে যে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে যার পুরোপুরি ধারণা আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, মিওসিস 2 না পড়লেও চলবে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে খুবই কম, হাতে গোনা, খুবই নগণ্য, আমি যেহেতু অ্যানালাইসিস করে তোমাদেরকে এটা পড়াচ্ছি, খুবই কম পরিমাণ বোর্ডেই মিওসিস 2 থেকে প্রশ্ন আসছে। বেশিরভাগ ক্ষেত্রে মিওসিস 1 থেকে আসে, তাও স্পেশালি মিওসিস 1 এর কোন জায়গা থেকে আসে সেটাও তোমাদেরকে বলে দিব, যে সিকিউ প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে, এবং এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা আবার মোটামুটি ভাবে এদেরকে 4টা ভাগে ভাগ করে থাকি। কয়টা ভাগে? 4টা। একটা হচ্ছে প্রোফেজ 1, একটা হচ্ছে মেটাফেজ 1, একটা হচ্ছে অ্যানাফেজ 1, আর একটা হচ্ছে টেলোফেজ 1। আরেকটা কি? টেলোফেজ 1। তারপর আমরা যদি মিওসিস 2 এর কথা জিজ্ঞেস করো যে ভাই মিওসিস 2 এর ক্ষেত্রে কি হবে, দেখো মিওসিস 2 এর ক্ষেত্রেও প্রোফেজ 2, তারপর হচ্ছে মেটাফেজ 2, তারপর হচ্ছে অ্যানাফেজ 2 এবং সর্বশেষ হচ্ছে টেলোফেজ 2। এই 4টা ভাগে আমরা মূলত ভাগ করি। তো মেইনলি মিওসিস 2 এর ক্ষেত্রে যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 যা যা দেখছো, এখানে পুরোপুরি মাইটোসিসের যে প্রোফেজে যে ঘটনা ঘটে, মেটাফেজে যে ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো এখানে ঘটবে। তার মানে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, এগুলো জাস্ট মাইটোসিস পড়লেই এখান থেকে তুমি যে কোনো এমসিকিউ, বিশেষ করে এই জায়গাটা যেহেতু এমসিকিউ হিসাবে বেশি আসে, এই মিওসিস 2টা যে কোনো এমসিকিউ তুমি পারবা। যেমন একটা উদাহরণ যদি তোমাকে দেই, যে ধরো একটা প্রশ্ন আসছে যে নিচের কোন দশায় মূলত ক্রোমোজোম মোটা ও খাটো হয়। তুমি সবাই জানো যে মাইটোসিসের ক্ষেত্রে এটা মেটাফেজে হয়। প্রশ্নটা আসছে যে মিওসিস 2 এর ক্ষেত্রে কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো হয়, তখন তুমি মাইটোসিসের সাথে তুলনা করলে কি মেটাফেজ অ্যান্সার হবে, আর এই ক্ষেত্রে কি হবে? মেটাফেজ 2 অ্যান্সার হবে। আমাদের এখানে আবার দেখতে পাচ্ছি যে সেম ভাবে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 আছে। তার মানে দুই ক্ষেত্রে আমাদের প্রো মেটাফেজটা অ্যাবসেন্ট, বিকজ প্রো মেটাফেজ খুবই স্বল্প পর্যায়ে, যার কারণে মিওসিসে একে এইভাবে বর্ণনা করা হয়নি। মূলত প্রো মেটাফেজে মাইটোসিসে যে ঘটনাগুলো ঘটে, এগুলো প্রোফেজ 1 এবং মেটাফেজ 1 এর মধ্যেই চলে গেছে। তো এর মধ্যে স্পেশালি যে প্রোফেজ 1টা দেখতে পাচ্ছ, এই প্রোফেজ 1 এর মধ্যে দেখো খেয়াল করে, এই যে আমরা পড়ছি লেপটোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, তারপর আমরা পড়ছি প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যে ধাপগুলোর নাম দেখতে পাচ্ছ, এই ধাপগুলোকে আমরা মেইনলি তোমাদের সামনে এখন আজকে এক্সপ্লেইন করব। স্পেশালি আমাদের লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এগুলো খুবই ভালো করে জানা লাগবে, এবং এটা ইন্টারমিডিয়েটে যে কোনো কলেজ পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় কিংবা অ্যাডমিশন পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে চলো আমরা মায়োসিস ধাপের সম্পর্কে তোমাদেরকে একটা ছোটখাটো ধারণা দিলাম যে মায়োসিসটা কেমন, কত বড়। আমরা এখন এই ধাপগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম প্রোফেজ 1 এর লেপটোটিন পর্যায়ে। তো নর্মালি দেখা যায় যে আমরা যখন ক্রোমোজোম বা একটা কোষ দেখি, ধরো একটা নর্মাল কোষ, এটা হচ্ছে সেই একটা নর্মাল কোষ, সেই নর্মাল কোষের ভিতরে তোমরা সবাই জানো যে এর ভিতরে কি থাকবে, এর ভিতরে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস থাকার পাশাপাশি এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম,
তারপর হচ্ছে এই নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী সবকিছু এখানে থাকে। লেপ্টোটিন পর্যায়ে যে জিনিসটা ঘটনা ঘটে, চলো লেপ্টোটিন পর্যায়ে কি ঘটনাটা ঘটে সেটা একটু দেখাই তোমাদেরকে। লেপ্টোটিনের ক্ষেত্রে এই জায়গায় নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস নিয়ে কোনো ঝামেলা হয় না। মানে নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাস নিয়ে আমরা মোটামুটি ভাবে প্যাকাইটিন উপপর্যায় পর্যন্ত আমরা কোনো কথাই তোমাদেরকে বলবো না। তার মানে ওই যে আমরা মাইটোসিস পড়ার সময় যে বারবার নিউক্লিয়াসের আবরণ এবং নিউক্লিওলাস নিয়ে তোমাদেরকে বারবার বলতাম, মনে রাখতে হবে কোথায় বিলুপ্ত শুরু হয়েছে, কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোথায় সম্পূর্ণ বিলুপ্ত আছে, এগুলো নিয়ে একটা প্যাচ ছিল। এই ক্ষেত্রে এই প্যাচটা খুবই কম। মানে নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস এখানে আমাদের বদারসনের মধ্যে নাই। তাহলে নিউক্লিয়ার আবরণী এটা হচ্ছে ধরো নিউক্লিয়ার আবরণী, এবং এর ভিতরে যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস এটা বদারসনে নাই। ঘটনাটা কি হয় এবার চলো দেখো। এই যে নিউক্লিয়ার রেটিকুলাম এটা ভেঙে প্রায় বেশ কয়েকটা ক্রোমোজোম তৈরি করে। ধরো এই যে একটা ক্রোমোজোম, ধরে নাও এটা হচ্ছে পিতা থেকে আসছে, আর ধরো এই ক্রোমোজোমটাও সেম ভাবে সেম আকার আকৃতি মনে করো, এই ক্রোমোজোমটা ধরো মাথা থেকে আসছে, ছোট বড় এরকম ধরো 4টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, কয়টা ক্রোমোজোম আছে? 4টা ক্রোমোজোম আছে, এরকম 4টা ক্রোমোজোম আছে। মেইনলি এখানে যে ঘটনাটা হয়, তোমরা আরেকটা ভালো ছবি অলরেডি দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ যে এইখানে প্রায় 2 ধরনের 4টা ক্রোমোজোম আছে। এই 4টা ক্রোমোজোমের মধ্যে ধরে নাও সবুজগুলো যেগুলো আমি অঙ্কন করেছি সেগুলো ধরে নাও যে পিতা থেকে এসেছে, আর হলুদগুলো যেগুলো সেগুলো ধরে নাও মাথা থেকে এসেছে। এই ক্রোমোজোমগুলো বিভিন্ন রকম ভাবে বিন্যস্ত থাকে। এই যে এইভাবে বিন্যস্ত আছে, এই বিন্যস্ত হওয়াকে, এই বিন্যস্ত হওয়ার একটা নাম দেওয়া আছে। এই বিন্যস্ত হওয়াকে কি বলা হয় জানো? এইরকম ভাবে বিন্যস্ত হওয়াকে বলা হয়ে থাকে ফুলের মতো বুকেট। অর্থাৎ বিজ্ঞানীরা যখন মাইক্রোস্কোপে এই জিনিসটা ভালো করে অনুধাবন করার চেষ্টা করেছে, তখন দেখতে পেয়েছে যে আমরা যখন কাউকে কোনো কিছু গিফট দিতে যাই তখন ফুলের তোড়া বানাই। ওই ফুলের তোড়া দেখতে যেরকম হবে এই ক্রোমোজোমগুলো ঠিক ফুলের তোড়ার মতো সজ্জিত থাকে। তবে স্পেশালি এটা কোথায় সজ্জিত থাকে? এটা হচ্ছে উদ্ভিদ কোষে সজ্জিত থাকে। ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে এটা সজ্জিত থাকে। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে এই জিনিসটা সজ্জিত আছে, ভালো কথা, উদ্ভিদ কোষের মধ্যে এই জিনিসটা সজ্জিত আছে, এই জন্য এটাকে আমরা ফুলের তোড়া বা বুকেট বলি। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? স্পেশালি প্রাণী কোষের ক্ষেত্রে যদি প্রাণী কোষে এই ঘটনাটা ঘটে, প্রাণী কোষ, সেক্ষেত্রে একটা নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে পোলারাইজড বিন্যাস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পোলারাইজড বিন্যাস। এখন প্রশ্ন হচ্ছে পোলারাইজড বিন্যাস কি? এটা আবার কি, তাই না? বুকেট তো বুঝলাম যে ফুলের তোড়ার মতো, বাট পোলারাইজড বিন্যাস কি? এই যে পোলার শব্দটা দেখতে পাচ্ছ, এই পোলার শব্দের অর্থ হচ্ছে মেরু। এটাকে কি বলা হয়? মেরু। অর্থাৎ এই যে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছ যারা বিভিন্নভাবে সজ্জিত আছে ফুলের তোড়ার মতো হয়ে, এই ক্রোমোজোম গুলো 2 মেরুতে সুসজ্জিত হয়ে থাকে প্রাণী কোষের ক্ষেত্রে। যেহেতু 2 মেরুর দিকে সজ্জিত থাকে তাই এটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। কথা কি বুঝতে পেরেছো? তাহলে লেপ্টোটিনে জাস্ট আমাদের এই ক্রোমোজোম গুলো, পিতা এবং মাতার যে ক্রোমোজোম গুলো আছে তারা বিভিন্নভাবে সজ্জিত থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা ফুলের তোড়ার মতো দেখায় তাই এটাকে বুকেট বলে, প্রাণী কোষের ক্ষেত্রে মেরুর দিকে থাকে তাই এটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। এছাড়া নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাসের কোনো চেঞ্জ হবে না। নিউক্লিওপ্লাজম হয়তোবা মানে যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে যে জল থাকে, পানি থাকে, সেটা হয়তোবা বিয়োজন হতে পারে। ক্রোমোজোমগুলো একটু সুস্পষ্ট হতে দেখা যেতে পারে, যেটা আমরা প্রোফেজে নরমালি পড়ে থাকি, সেই ঘটনাগুলো ঘটবে। তো লেপ্টোটিনের ক্ষেত্রে এই 2টা ওয়ার্ড দিয়ে বেশিরভাগ এমসিকিউ আসে, কারণ এটা তোমাদের এমসিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের লেপ্টোটিনটা ওই রকম ভাবে তোমাদের সৃজনশীলের জন্য বর্ণনা করতে বলবে না, তোমাদেরকে একটা জিনিসই জিজ্ঞেস করবে, এই একটা শব্দই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, জাস্ট এই শব্দটা তুমি যদি জানো আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই শব্দটা, এটাই এমসিকিউতে আসে যে বুকেট দেখা যায় কোথায়। এই বুকেট শব্দটা কোথায় পাওয়া গিয়েছে? লেপ্টোটিন পর্যায়ে, উপপর্যায়ে। ওকে, এরপরে আসো আমরা জাইগোটিন নিয়ে কথা বলি। জাইগোটিনে তাহলে কি হয়? এইখানে অনেক কিছু বলা আছে এবং জাইগোটিন থেকে বেশ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এটা আমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্লাস এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জাইগোটিনের ক্ষেত্রে মূলত কি ঘটনা ঘটে তোমরা একটু খেয়াল করে দেখো। এই জাইগোটিনের ক্ষেত্রে আমরা যেহেতু একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে সবুজগুলো হচ্ছে পিতা থেকে আসা ক্রোমোজোম, ধরো এটা হচ্ছে সবুজগুলো হচ্ছে পিতা থেকে আসা ক্রোমোজোম। ঠিক আছে, এই যে পিতা থেকে আসা ক্রোমোজোম, এই যে দেখো আকারে বড় আর একটা মনে করো আকারে ছোট, হ্যাঁ আকারে ছোট, এবং দেখো প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু 2টা করে ক্রোমাটিড বাহু আছে।
এবং হলুদগুলো কি ছিল? হলুদগুলো হচ্ছে মাথা থেকে আসা ক্রোমোজোম এবং তারা একই আকার আকৃতি বিশিষ্ট হয়। অর্থাৎ এই যে একই আকার আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম গুলো আছে তারা কি করে? সুন্দর করে সুসজ্জিত হয়। হ্যাঁ, এই যে সুসজ্জিত হলো। একটু আগে লেপ্টোটিনের ক্ষেত্রে এরা এলোমেলো অবস্থায় ছিল। জাইগোটিনের ক্ষেত্রে পিতা এবং মাতার ক্রোমোজোম গুলো যাদের আকার যেরকম সেই আকারের উপর ভিত্তি করে, শুধু আকার বলবো না, এখানে আরো বেশ কিছু শব্দ আসলে ব্যবহার করা উচিত। যেমন শুধুমাত্র আকার না, তার মানে আকার আকৃতি এটার উপর ভিত্তি করে, আকার আকৃতি এটার উপর ভিত্তি করে এই দুটা ক্রোমোজোম জোড়া বেঁধেছে। তারপরে মনে করো গুণাগুণ, এবং অবশ্যই স্পেশালি মনে রাখতে হবে পিতা মাতার ক্রোমোজোম, দুইটা পিতার ক্রোমোজোম একসাথে বা দুইটা মাতার ক্রোমোজোম এরকম না। 3 নাম্বার হচ্ছে জিনের অবস্থান এবং বৈশিষ্ট্য। জিনের অবস্থান এবং বৈশিষ্ট্য, ঠিক আছে, জিনের অবস্থান ও বৈশিষ্ট্য। এই যে জিনের অবস্থান এবং বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্য যখন মিলে গিয়েছে, জিনের অবস্থান বৈশিষ্ট্য এগুলো যখন মিলে গিয়েছে, তখন তারা এরকম করে জোড়া বেঁধেছে। এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে বাংলা ভাষায় বলা হয়, এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে আমরা বাংলা ভাষায় কি বলি জানো? বাংলা ভাষায় বলে থাকি, বা একটা বেসিক শব্দ বলে থাকি যার নাম হচ্ছে মানে হোমোলোগাস ক্রোমোজোম। এটাকে আমরা কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম। বা এটাকে বাংলায় বলা হয় হোমো মানে একই, মানে সম, লোগাস মানে স্থান, ওখান থেকে আসছে সমসংস্থান, সমসমস্ত ক্রোমোজোম, এটাকে আমরা বাংলায় বলি সমসমস্ত ক্রোমোজোম। তার মানে হোমোলোগাস ক্রোমোজোম গুলো কখন গঠন হবে? যখন পিতা থেকে একটি ক্রোমোজোম আসবে। ধরো সবুজ কালারের ক্রোমোজোমটা পিতা থেকে আসছে, এই ক্রোমোজোমটা পিতা থেকে আসছে, কার কাছ থেকে? পিতা। এবং হলুদ কালারের ক্রোমোজোমটা কোথা থেকে আসছে? মাতা থেকে আসছে, কার কাছ থেকে আসছে? মাতা। তাহলে পিতা থেকে আসে একটি ক্রোমোজোম এবং মাতা থেকে আসে একটি ক্রোমোজোম যদি পাশাপাশি অবস্থান করে, দেখো পাশাপাশি অবস্থান করছে, তখন ওই দুটো ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম। তো একটা জিনিস খেয়াল করো, এই যে হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম, পিতা এবং মাতার ক্রোমোজোম গুলো পাশাপাশি অবস্থান করছে, আকার আকৃতি সেম, গুণাগুণ সেম, বৈশিষ্ট্য সেম, এজন্য এদেরকে আমরা হোমোলোগাস বলছি। এখন এইখানে এটা তো আমরা নর্মাল ভাবে হোমোলোগাস বলি, লেপ্টোটিনে তো এরা এলোমেলো ছিল, কিন্তু জাইগোটিনের ক্ষেত্রে হোমোলোগাস খুব সুন্দরভাবে সুসজ্জিত আছে। এই যে জোড়া বাঁধছে, এই জোড়া বাঁধার একটা প্রক্রিয়া, অর্থাৎ এই যে জোড়া বাঁধলো, এই জোড়া বাঁধার প্রক্রিয়া কি বলবো? জোড়া বাঁধার প্রক্রিয়া, ঠিক আছে, জোড়া বাঁধার প্রক্রিয়া, জোড়া বাঁধার প্রক্রিয়া। এই যে ওরা খুবই সুন্দরভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে, দেখা গেছে আকার আকৃতি, জিন, গুণাগুণ এগুলোকে দেখে একটা প্রক্রিয়ার মাধ্যমে জোড়া বেঁধেছে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সিন্যাপসিস। যদি প্রক্রিয়া জিজ্ঞেস করে এটা কোন প্রক্রিয়া হয়েছে, তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপসিস। কথা কি বুঝতে পারছো? এবং যখন জোড়া বেঁধে যায়, এই যে এরকম জোড়া বেঁধে যায়, তখন কি নাম বলবো? আমি জানি তোমাদের মাথার মধ্যে ঘুরপাক করতেছে যে তাহলে তো তখন হোমোলোগাস বলবো। ভাই তো একটু আগে হোমোলোগাস বললেন, হ্যাঁ হোমোলোগাস আমরা বলতে পারি, সেটা নিয়ে প্রবলেম না, কিন্তু এটার আরেকটা সুন্দর নাম আছে। এই সুন্দর নামটা কি জানো? এই হোমোলোগাস বাদেও এটার একটা সুন্দর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। নর্মালি আমাদের এইখানে আগের যে লেপ্টোটিন পর্যায়ের ক্ষেত্রে যে আমি ক্রোমোজোমগুলো দেখেছিলাম, তখন আমরা চাইলে আমরা এইভাবে বলতে পারতাম যে এই হলুদ আর সবুজটা হোমোলোগাস, কিন্তু আমরা যখনই জাইগোটিনে আসবো তখন হোমোলোগাস গুলোর মধ্যে আমরা হোমোলোগাস কখন বলবো? যে পিতামাতার ক্রোমোজোম এরা হোমোলোগাস, এরা সুন্দর করে একে অপরের পাশাপাশি আসছে, জোড়া বেঁধেছে, পাশাপাশি একসাথে অবস্থান করতেছে সুসজ্জিত ভাবে, এই প্রক্রিয়ার নাম সিন্যাপসিস। এবং জোড়া বাঁধার পরে তখন তার নাম চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তার নাম হয় হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম কি, সিন্যাপসিস কি, এই সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা দিলাম। এই ঘটনাগুলো ঘটে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাসের কোনো পরিবর্তন এখানেও ঘটবে না। তাহলে আমরা জাইগোটিনটা বুঝতে পারলাম। মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, তোমরা যখন পরীক্ষা দিবা তখন ক্লাস করতেছো যারা, তারা এটা মনে রাখবা। যদি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করো যে ভাই ধরেন একটা উপপর্যায়ের নাম বলেন, যে উপপর্যায়টা আমাদের পরীক্ষা আসবে, আমি এত পড়বো না, আমি বলবো এই প্যাকাটিনে খুব গুরুত্ব সহকারে পড়ো। প্যাকাইটিন সৃজনশীল 3-এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের প্যাকাইটিন উপপর্যায় কত গুরুত্বপূর্ণ। এখন প্যাকাইটিনে কি হয়, আমরা একটু আগে তোমাদের হোমোলোগাস দেখাইলাম। তো ধরো একটু আগে আমাদের ক্রোমোজোম গুলো এরকম ছিল, কিরকম ছিল? ধরো এরকম ছিল, যে জাইগোটিনের ক্ষেত্রে এরকম ছিল, পিতার ক্রোমোজোম,
আর এই পাশে হচ্ছে ধরে নাও মাতার ক্রোমোজোম, ঠিক আছে, এই যে মাতার ক্রোমোজোম এরকম ছিল মাতার ক্রোমোজোম, তাই না? এবং এই ক্রোমোজোম গুলোর দুটা করে ক্রোমাটিড বাহু ছিল। প্যাকাইটিন উপপর্যায়ে আসার পরে পিতার ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমাটিড এরকম করে বিভক্ত হয়, বিভক্ত হয়ে দুটি থেকে কয়টি ক্রোমাটিড বাহু তৈরি করলো? 4টি। অর্থাৎ এখানে শুধুমাত্র এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমাটিড বাহুগুলো বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড বাহু থেকে 4টা ক্রোমাটিড বাহুতে পরিণত হয়। একইভাবে যদি তুমি বলো যে ভাইয়া মাতার যে ক্রোমোজোম ছিল সেটার ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ, মাতার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। অর্থাৎ মাতার ক্রোমোজোমের এই ক্রোমাটিড বাহু বিভক্ত হয়ে কি তৈরি করে? 4টা ক্রোমাটিড বাহু তৈরি। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এগুলো থেকে আমরা আগে থেকেই বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এখন একটা জিনিস খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখো, এই যে পিতার ক্রোমোজোম কিংবা মাতার ক্রোমোজোম দুইজনের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। এদের কয়টা ক্রোমাটিড বাহু হয়েছে? 1টা 2টা 3টা 4টা। এর ক্ষেত্রেও সেম, 1টা 2টা 3টা 4টা। এই যে একটি ক্রোমোজোমের মধ্যে 4টা ক্রোমাটিড বাহু, এই জন্য এই নামটাকে আমরা বলে থাকি টেট্রাড। টেট্রাড শব্দটা কিভাবে এসেছে ভাইয়া? টেট্রাড শব্দটা এসেছে ওই যে মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4 বা 4। ঠিক তেমনি একটি ক্রোমোজোমে 4টি ক্রোমাটিড বাহু থাকলে তখন সেই অবস্থাকে বলা হয় টেট্রাড। কথা কি ক্লিয়ার? তার মানে টেট্রাড শব্দটা সম্পর্কে আমরা অবলোকন বা অনুধাবন করলাম। 2 নম্বর যে শব্দটা পড়াবো সেটার নাম হচ্ছে সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড। 2 নম্বর শব্দটা কি? 2 নম্বর শব্দ হচ্ছে সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড, এই যে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড, এখন এই সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিডটা তাহলে কি? সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিডটা কি? খেয়াল করো, এই যে আমরা এই ক্রোমোজোমের কথা বলছি, ধরো এটা পিতার, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করতেছে না, যে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড। তার মানে কি একই রকম। আমরা যখন একই মায়ের পেট থেকে দুইটা বোন আসে তখন তাদেরকে কি বলি? সিস্টার। ঠিক তেমনি দুটি ক্রোমাটিড যদি একই ক্রোমোজোম থেকে আসে তখন আমরা তাদেরকে বলে থাকি সিস্টার ক্রোমাটিড। তার মানে এই দুটো ক্রোমোজোমকে আমরা বলবো সিস্টার। যে কোনো দুইটাকে আমরা সিস্টার ক্রোমাটিড বলতে পারি। মানে সাপোজ তুমি যদি বলো 1 আর 3 কে সিস্টার বলবো, হ্যাঁ এখানে 1 আর 3 কে আমরা সিস্টার বলতে পারি, কিন্তু একই ক্রোমোজোমের মধ্যে হইতে হবে। এইখানে যে মাতার ক্রোমোজোম আছে এটার ক্ষেত্রে সেম কথাই প্রযোজ্য। পিতার ক্রোমোজোম মাতার ক্রোমোজোম দুইটার ক্ষেত্রে সেম কথাই প্রযোজ্য। সিস্টার বলতে কি বোঝায়? তাহলে নন সিস্টার কি? সাপোজ যদি আমি এখন এইটার সাথে এটা তুলনা করি, কোনটার সাথে কোনটা, এই যে ধরো পিতার ক্রোমাটিড আর মাতার ক্রোমাটিড দুইজনের সাথে তুলনা করি, তখন এই অংশটাকে আমরা বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটাকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই নন সিস্টার ক্রোমাটিডটা কখন আসবে? এটাকে আমরা যে কোনো র্যান্ডম দুইটা ক্রোমাটিডের মধ্যেই নন সিস্টার ক্রোমাটিডটা আলোচনা করতে পারবো না। যে কোনো র্যান্ডম দুইটা ক্রোমোজোমের মধ্যে আমরা নন সিস্টার ক্রোমাটিড শব্দটা ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে ভাইয়া? খেয়াল করো, অবশ্যই প্রথমে তাদেরকে হোমোলোগাস হইতে হবে, ওই যে বাইভ্যালেন্ট হইতে হবে, জোড়া বাঁধতে হবে। তারপরে বলতে পারো যে হোমোলোগাস ক্রোমোজোম, যেহেতু আমরা আগে বারবার তোমাদেরকে এই দুটাকে হোমোলোগাস পড়িয়েছি, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের একে অপরের ক্রোমাটিডকে, যে একে অপরের ক্রোমাটিডকে আমরা বলে থাকি নন সিস্টার ক্রোমাটিড। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের একে অপরের ক্রোমাটিডকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড বলবো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা সিস্টার নন সিস্টার সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এইবার আমরা তোমাদেরকে দুইটা জিনিসের আইডিয়া দিব। 3 নাম্বার হচ্ছে ক্রসিং ওভার, ক্রসিং ওভার, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে কায়াজমা। 4 নাম্বার কি? কায়াজমা, কায়াজমা, ঠিক আছে, কায়াজমা। তাহলে কায়াজমা আর ক্রসিং ওভার কি? এই উপপর্যায়ই হয়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, দেখো আমি আরেকবার একটু সুন্দর করে যদি আঁকি, ধর এটা হচ্ছে পিতার ক্রোমোজোম, এটা হচ্ছে পিতার ক্রোমাটিড, এই ঠিক আছে, এই যে এই অংশটা মনে করো পিতার ক্রোমাটিড, ওকে। আবার আমরা মাতার ক্রোমাটিড আঁকার কথা, এই যে ধরো মাতার ক্রোমাটিড, এই মাতার ক্রোমাটিড, ওকে, মাতার ক্রোমাটিড, মাতার ক্রোমাটিড, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, কাদের মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এই যে নন সিস্টার, তাই না, এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা নির্দিষ্ট অংশ ভেঙে, আগে তো নর্মাল ছিল, একটা নির্দিষ্ট পার্টে, যে এর একটা নির্দিষ্ট অংশ, এর একটা নির্দিষ্ট অংশ ভেঙে এক্স আকৃতির একটা জোড়া সৃষ্টি করছে। এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির যে জোড়া সৃষ্টি হয়, এটাকে আমরা বলি কায়াজমা। এটাকে আমরা বলি কি? কায়াজমা।
তার মানে আগে তাদের নির্দিষ্ট পরিমাণ অংশ আগে ভাঙবে। দেখো নন সিস্টার ক্রোমাটিডে একটা নির্দিষ্ট পরিমাণ ভাঙবে, তারপর তারা এমন ভাবে জোড়া লাগবে যে দেখতে এক্স আকৃতি লাগে, তো সেটাকে আমরা বলবো কায়াজমা। এর পরবর্তীতে কি হয়, এক্স আকৃতির কায়াজমা তৈরি করার পরবর্তীতে ধরো পিতার ক্রোমাটিডের এতটুকু অংশ আর মাতার ক্রোমাটিডের এতটুকু অংশ, এরা একে অপরের বিনিময় করবে, অর্থাৎ এরা একে অপরের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ দুইজনকে দিয়ে দিবে। এই দিয়ে দেওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে আমরা টেট্রাড বুঝলাম, সিস্টার নন সিস্টার বুঝলাম, ক্রসিং ওভার কি, কায়াজমা কি, এই জিনিসগুলো বুঝলাম। এবং এই ক্রসিং ওভারের কারণেই প্রাণীদের মধ্যে বৈচিত্র্য হয়, আমার তোমার মধ্যে বৈচিত্র্য হয়। কারণ এই যে ক্রসিং ওভার হইল, পিতার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ ক্রোমোজোমের ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ মাতার ক্রোমোজোমকে দিয়ে দিচ্ছে, মাতার ক্রোমোজোমের ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ পিতার ক্রোমোজোমকে দিয়ে দিচ্ছে। শুধু কি ক্রোমাটিডই দুইজনের নির্দিষ্ট পরিমাণ অংশ বিনিময় করছে? না, এই ক্রোমাটিড যে যতটুকু অংশ দুইজনের মধ্যে বিনিময় করতেছে, ওর মধ্যে কি জিন ছিল না? আর জিন কি করে, আমাদের জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে না? এতে কি হয়, ক্রোমাটিড গুলো যখন ক্রসিং ওভারের মাধ্যমে একে অপরের সাথে বিনিময় করে, একটা ক্রোমোজোমের সাথে একটা ক্রোমোজোম, তখন বৈশিষ্ট্য বিনিময় হয়ে যায়। এই কারণে আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের মধ্যে পিতা এবং মাতার সংমিশ্রণ একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা দেয়। এই ক্রসিং ওভার যদি না হতো তাহলে এই বৈচিত্র্যটা তৈরি হতো না। তাহলে এই ঘটনাগুলো হবে, এবং এই ক্রসিং ওভার করাটাই হচ্ছে ওদের আসলে মূল উদ্দেশ্য ছিল। তাহলে প্যাকেটিন পর্যায়ে আমাদের এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ এই চারটা ঘটনা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। টেট্রাড, তারপরে সিস্টার নন সিস্টার ক্রোমাটিড কি, এবং সেই সাথে হচ্ছে ক্রসিং ওভার এবং কায়াজমা কি। এই ঘটনাগুলো যদি মনে রাখতে পারো, ওকে ফাইন, তাহলে আমাদের খেলা শেষ। এবার আসলে লাস্ট ওয়ান, ডিপ্লোটিন। আমাদের ডায়াকাইনেসিস আর ডিপ্লোটিন, ডিপ্লোটিনটা মেইনলি আমাদের যা ঘটে ডায়াকাইনেসিসের সেম ঘটনাই ঘটে, জাস্ট ডিপ্লোটিনের ঘটনাটাকে লং প্রসেসের মাধ্যমে বা দীর্ঘ করে ডায়াকাইনেসিসে নিয়ে যায়, আমাদের ডিপ্লোটিনটাই বেশি আসে। প্যাকাইটিন পর্যন্ত একটা কথা বলে রাখি, প্যাকাইটিন পর্যন্ত কিন্তু নিউক্লিয়াসের যে আবরণী এবং নিউক্লিওলাস এরও কোনো পরিবর্তন হয় না। তার মানে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিনের নিউক্লিয়ার আবরণী নিউক্লিওলাসে পরিবর্তন হয় না। একমাত্র আমাদের ডিপ্লোটিনে এসে, ডিপ্লোটিনের ছবিটা যখন তুমি দেখবা বইয়ের মধ্যে, এটা আমি কেন বারবার বলছি জানো? কারণ আমি যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম ইন্টারমিডিয়েটে, তখন আমি একটা পরীক্ষায় ধরা খেয়েছিলাম কলেজে। সেটা হচ্ছে ডিপ্লোটিন আর প্যাকাইটিন, এই দুইটা ছবি প্রায় একই রকম। জাস্ট মনে করো একটু ভালো করে পর্যবেক্ষণ করলে তখন তুমি ডিফারেন্ট পাবা। ডিফারেন্টটা হচ্ছে পড়ার মাঝখানে বলবো একটা, আরেকটা ডিফারেন্ট হচ্ছে যদি দুইটা ছবি একই রকম তোমার লাগে তাহলে তুমি আলাদা করবা কিভাবে? মনে রাখবা ডিপ্লোটিনের ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার আবরণী, এই নিউক্লিয়ার আবরণী মূলত বিলুপ্ত হওয়া শুরু করে, মানে এখান থেকে বিলুপ্ত হয়, এবং নিউক্লিওলাসও কি হয়, বিলুপ্ত হওয়া শুরু করে। তার মানে একমাত্র ডিপ্লোটিন থেকে নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াস বিলুপ্ত হয়, এর আগে যত উপপর্যায় আছে ওখানে নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড বিষয়, এখানে কি হবে, এখানে মূলত যেহেতু আমাদের ক্রসিং ওভার হয়ে গিয়েছে, এটা হচ্ছে পিতার ক্রোমোজোম, মনে করো এটা হচ্ছে পিতার ক্রোমোজোম, ওকে, এই যে পিতার ক্রোমোজোমের ক্রোমাটিড, মনে করো এই ক্রোমাটিড অংশটা, এই যে ক্রোমাটিড অংশ, ঠিক আছে, এই ক্রোমাটিড অংশ, এই ক্রোমাটিড অংশটা অলরেডি বিনিময় হয়ে গিয়েছে, এই যে বিনিময় হয়ে গিয়েছে, ওকে ফাইন, এই যে বিনিময় হয়ে গিয়েছে। আর মাতার ক্রোমোজোমের যে অংশটা ছিল, এই যে মাতার ক্রোমোজোমের যে অংশটা ছিল, এই মাতার ক্রোমোজোমের ক্রোমাটিডেরটাও মনে করো বিনিময় হয়ে গেছে, ঠিক আছে, এই যে বিনিময় হয়ে গেছে। এরা বিনিময় হয়ে যাওয়ার পরবর্তীতে এদের কাজ তো শেষ, এদের কাজ শেষ না ভাইয়া? হ্যাঁ, এদের কাজ শেষ, মনে করো এদের কাজ শেষ। এই কাজ যখন শেষ হয়ে যায়, এদের কাজ যখন আমাদের পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, তখন আর এরা একসাথে থাকতে চাইবে না। এরা কি করবে না? একসাথে থাকতে চাইবে না। এই যে ধরো এই যে পিতার ক্রোমোজোম আর মাতার ক্রোমোজোমের ক্রোমাটিডের অংশ, ধরো এদের মধ্যে বিনিময় হয়ে গিয়েছে এবং এই সময় ওরা একসাথে থাকতে চাইবে না। এক্স আকৃতির কায়াজমা কিন্তু ঠিকই তৈরি করে রেখেছে, কিন্তু ওরা একসাথে থাকতে চাইবে না। তার মানে এই ক্রোমাটিডের মধ্যে দুইজনের মধ্যে একটা বিকর্ষণ হবে। কি হবে? বিকর্ষণ হবে। ধরো আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, ছবি দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবা। ধরো ধরো সাপোজ এটা হচ্ছে পিতার ক্রোমোজোমের ক্রোমাটিড আর এটা হচ্ছে মাতার ক্রোমোজোমের ক্রোমাটিড। এটা মনে করো ক্রোমাটিডের অংশ, দুইজনের মধ্যে বিনিময় হয়ে গেল, এই যে দুইজনের মধ্যে বিনিময় হয়ে গেল ফাইন। এবং তারা এইভাবে এক্স আকৃতির কায়াজমা তৈরি করে রাখছে, তাই না? এই যে এক্স আকৃতির এভাবে কায়াজমা তৈরি করে রাখছে। বিনিময় হওয়ার পরে তো তাদের সাথে আর কোনো লেনদেন নেই, তার মানে এখন দুইজন থেকে একে অপর থেকে কি করবে? সরে যাওয়ার চেষ্টা করবে। তো এটা ধরো পিতার ক্রোমাটিড, সে কি করে? এই এক্স আকৃতির কায়াজমা এমন শক্তভাবে তাদের একে অপরের সাথে লেগে থাকে, তারা দুইজনকে টানা শুরু করে দুই প্রান্তে, অর্থাৎ এ একে টেনে
পিতার ক্রোমোজোম পুরো কায়াজমা সহ মাতার ক্রোমাটিডকে তার নিজের কাছে নিয়ে যায়, আবার মাতার ক্রোমোজোমের ক্রোমাটিড টেনে পিতার ক্রোমোজোমের ক্রোমাটিডের তার নিজের কাছে নিয়ে যায়। এই যে নিয়ে যায় এইটাকে বলা হয় প্রান্তীয়করণ। তার মানে আমরা এখান থেকে একটা ঘটনা পেলাম, সেটা কি? প্রান্তীয়করণ। ঠিক আছে, প্রান্তীয়করণ। এই প্রান্তীয়করণটা আমরা কখন বলবো? যখন আমাদের ক্রসিং ওভার শেষ হবে এবং পিতা এবং মাতার ক্রোমোজোম দুইজনই তাদের দুই মেরুর দিকে, মানে মাতারটা ওই দিকে পিতারটা এই দিকে টানা শুরু করবে, এটাকে বলা হয় প্রান্তীয়করণ। তো এরকম এই যে মাঝখানে এক্স আকৃতির কাজমা এভাবে টানাটানির ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। মানে এই টানাটানির ক্ষেত্রে তো সহজে ছুটবে না, তখন দুই ধরনের দুইটা লুপ তৈরি হতে পারে। লুপ হবে কয়টা? দুইটা লুপ। তখন দুইটা হতে পারে। এক, যদি লুপ হয় একটি লুপ। কয়টি লুপ? একটি লুপ। একটি লুপ তাহলে এক ধরনের কোণ তৈরি করবে। আর যদি দুটি লুপ তৈরি করে তাহলে এক ধরনের কোণ বা ডিগ্রি তৈরি করবে। মানে যেমন দেখো, আমি তোমাদেরকে যদি ওই ছবি দিয়ে ওই কলম দিয়ে আবার একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করে দেখো। ধরো দুইজনের অংশে বিনিময় হয়ে গিয়েছে, এখন টানা হেঁচড়া করতেছে। এখন ধরো এরকম টানাটানি করতে করতে এইরকম একটা লুপ তৈরি হলো। এখানে লুপ তৈরি হলো কয়টা? দুইটা তৈরি হয়েছে না? এই দুইটা লুপ তৈরি হলে এখন আমি যদি তোমাদেরকে এখানে প্রশ্ন করি যে বলো তো ভাইয়া, এই জায়গার যে মাঝখানে যে কোণ, অর্থাৎ লুপটা মনে করো এরকম দুইটা লুপ, এরকম লুপ তৈরি হলো দুইটা। এই যে দুইটা লুপ তৈরি হলো, এই দুটা লুপ তৈরি হওয়ার কারণে এই যে মাঝখানের যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? তোমরা অবশ্যই বলবা ভাইয়া 90 ডিগ্রি। তার মানে লুপ যখন দুইটা তৈরি হবে এরকম টানা হেঁচড়ার কারণে ক্রোমাটিডের, এই যে দুইটা পিতা মাতার ক্রোমাটিডের মধ্যে যে এরকম লুপ তৈরি হবে তখন হবে 90 ডিগ্রি। আর যদি টানা হেঁচড়া করতে করতে ক্রোমাটিড দুইটা এইরকম হয়ে যায়, একে অপরের সাথে এরকম সমান্তরাল হয়ে যায়, তখন দেখো একটা লুপ তৈরি হচ্ছে। এই যে এরকম কি হচ্ছে? একটা লুপ তৈরি হচ্ছে। এই যে এরকম একটা লুপ তৈরি হবে। ধরো এটা পিতার, আর এটা কি বলবো? এই যে ধরো মনে করো মাতার, আর এটা কই? এই যে মাতার। তো এরকম ধরো একটা লুপ তৈরি হলো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি লুপ হলে 180 ডিগ্রি আর দুটি লুপ হলে 90 ডিগ্রি। এবং এইখানে মেইনলি যে ঘটনাটা ঘটবে, ক্রসিং ওভারের পরে পিতা মাতার ক্রোমাটিড তাদের দুইজনের প্রান্তের দিকে নিয়ে যাবে। এই ঘটনার বৃহত্তর পদ্ধতি মানে লং টাইম প্রসেসটা ডায়াকাইনেসিসও হয়। মেইনলি ডিপ্লোটিন আর প্যাকাইটিনের মধ্যে একটা প্যাচ লাগে। প্যাচ ভাঙার একটা অন্যতম সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দুইটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী কি পরিপূর্ণভাবে আছে কিনা। যদি তুমি দেখো ক্রোমোজোম ক্রোমাটিডের মধ্যে তুমি বুঝতে পারতেছো না, কিন্তু নিউক্লিয়ার আবরণী যদি পরিপূর্ণ থাকে তাহলে ধরে নিতে হবে নিউক্লিওলাস, যদি পরিপূর্ণ থাকে তাহলে ধরে নিতে হবে প্যাকাইটিন। আর যদি দেখো বিলুপ্তের মতো একটা অংশ আঁকছে তাহলে বুঝতে হবে ডিপ্লোটিন। আর এই যে বিকর্ষণ, এই বিকর্ষণ কিন্তু বিভিন্ন দিক থেকে শুরু হতে পারে। প্রথমে এমন হতে পারে যে দুই সেন্ট্রোমিয়ার থেকে বিকর্ষণ শুরু হতে পারে, দুইটা নতুন ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হতে পারে। বিকর্ষণ বিভিন্ন জায়গা থেকে শুরু হতে পারে এবং এই বিকর্ষণের কারণে তারা একে অপর থেকে আলাদা হওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত হতে পারে না। লাস্টে মিওসিস 1 এর যে টেলোফেজ 1 আছে সেই জায়গায় যে আলাদা হয় এবং তখন থেকে মিওসিস 2 শুরু হয়। এই ডিপ্লোটিন পর্যন্ত আমাদের অংশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশা করি বুঝেছো। এখন দেখো তোমাদের যে অংশগুলো আমি তোমাদেরকে এখন পড়ালাম, এই অংশগুলো আমরা শর্টকাটে মানে আমরা কিভাবে মনে রাখবো যে কোন কোন ঘটনাগুলো ঘটে এবং প্রত্যেকটা দশায় কি কি হয়। যেমন নিউক্লিয়াস নিয়ে আমাদের লেপ্টোটিনের শুধুমাত্র জল বিয়োজন শুরু হয়, কিন্তু জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিসে বইয়ের মধ্যে কোথাও এই নিউক্লিয়াসের জল বিয়োজন নিয়ে কোনো কিছু বলেনি। নিউক্লিয়ার আবরণী এবং নিউক্লিওলাস স্পেশালি দেখো লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন তিনটা দশায় কিন্তু এরা কি বলেছে, এদের দেখা যায়। একমাত্র ডিপ্লোটিনে বিলুপ্ত হওয়া শুরু করে বা প্রায় বিলুপ্ত, আর ডায়াকাইনেসিসে পুরোপুরো অদৃশ্যমান, মানে একেবারে দেখাই যাবে না। গুরুত্বপূর্ণ শব্দের ক্ষেত্রে স্পেশালি তোমাকে মনে রাখতে হবে লেপ্টোটিন বুকেট এবং পোলারাইজ বিন্যাস, এটা লেপ্টোটিনের সাথে যায়। জাইগোটিনের ক্ষেত্রে হোমোলোগাস বাইভ্যালেন্ট সিনেপসিস, এগুলো দিয়ে পরীক্ষা আসতে পারে। বাইভ্যালেন্ট কি, সিনেপসিস কি, তোমাদের একটু আগে দেখালাম। প্যাকাইটিনের মধ্যে টেট্রার, সিস্টার, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার কায়াজমা, এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ডিপ্লোটিনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ, লুপ দুইটা হলে কত ডিগ্রি, একটা হলে কত ডিগ্রি, প্রান্তীয়করণ কি, এবং ডায়াকাইনেসিসের ক্ষেত্রে প্রান্তীয়করণ বিকর্ষণ চলমান থাকে। তাহলে এই জিনিসটা একেবারে খুব সুন্দরভাবে পরীক্ষার জন্য লিখে রাখবা, যেটা তোমাদের অ্যাডমিশনও কাজে লাগবে, একাডেমিকও কাজে লাগবে। এবং স্পেশালি কিন্তু আজকে বলেও দিলাম কোনটা সিকিউ, আর সবগুলো পর্যায়ে উপপর্যায়ে কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো এরই মাধ্যমে আমরা মূলত আসলে মিওসিস যে দশাগুলো আমাদের প্রয়োজন, যেটা আমাদের প্রয়োজন আমরা সেটাই পড়বো। সেই মিওসিস দশার প্রয়োজনীয়তা তোমাদের শেষ করলাম। তোমরা বলতে পারো যে ভাই মিওসিস 1 এর যে অন্যান্য পর্যায়ে মিওসিস 2 পড়া লাগবে না। মিওসিস 2 তো পড়াই লাগবে না,
একেবারেই ছুঁড়ে ফেলে দাও, মিয়োসিস টু দরকারই নেই ধরার আপাতত। যদি কেউ আগ্রহ থাকে একবার পড়ে দেখতে পারো, পুরোপুরি মাইটোসিস, বরঞ্চ মাইটোসিসে আরো বেশি লেখা, মাইটোসিসের থেকে কম লেখা হচ্ছে মিয়োসিস টু। এবং মিয়োসিস ওয়ানের ক্ষেত্রেও অ্যানাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ানে ঠিক একই রকম ঘটনাগুলোই ঘটে যেটা মাইটোসিসে হয়, জাস্ট দুই একটা ডিফারেন্ট থাকতে পারে। এই জন্য তোমার ওটা দরকার নেই আপাতত। যদি এমসিকিউ আসে তুমি অটোমেটিক্যালি পারবা, কারণ মাইটোসিসের সাথে তুলনা করেই তুমি ওই অপশনগুলো দেখাবা, অ্যানাফেজ ওয়ান না অ্যানাফেজ টু এভাবে দেখাবা। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম সিকিউ গুলো প্যাকাইটিন ডিপ্লোটিন থেকে আসে বা মাইটোসিসের পর্যায় থেকে আসে। যেহেতু আমরা মাইটোসিসের যে পর্ব ছিল 2 নম্বর পর্বে, সেখানে আমরা গুরুত্বের সময় বলেছিলাম যে মাইটোসিসের গুরুত্বের পাশাপাশি মায়োসিসের গুরুত্ব যে কোনো একটা 4 নম্বরে আসে, বরঞ্চ মাইটোসিসের চেয়ে মিয়োসিসের গুরুত্ব বা মায়োসিসের গুরুত্বটা একটু বেশি বোর্ডে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের মায়োসিসের গুরুত্বগুলো মনে রাখার জন্য উপায় লাগবে। মাইটোসিসের যে গুরুত্বের যে স্পেশাল পয়েন্টগুলো ছিল সেগুলোকে মনে রাখার জন্য আমরা তোমাদেরকে ছন্দ দিয়েছিলাম। ঠিক তেমনি মিয়োসিসের গুরুত্বকে মনে রাখার জন্য আমরা তোমাদেরকে বেশ কিছু ছন্দ দিব। সেই ছন্দটা কি? চলো আগে আমরা ছন্দটা লিখি। ছন্দটা হচ্ছে গাজর মাপা অবৈধ। ঠিক আছে, এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গাজর মাপা মাপা অবৈধ, এটা দিয়ে আমরা আসলে কি বুঝাই, ওই মেইন পয়েন্টগুলোকে আমরা ডিকোড করব। যেমন গাজর দিয়ে হচ্ছে, গাজরের গ দিয়ে হচ্ছে গ্যামেট সৃষ্টি। গ দিয়ে কি? গ দিয়ে হচ্ছে গ্যামেট সৃষ্টি, অর্থাৎ শুক্রাণু জীবাণু জিনিসটাকে তৈরি করা হচ্ছে মায়োসিসের অন্যতম কাজ। বর্গের জ দিয়ে একই পয়েন্টই বলা হয়, গ্যামেট সৃষ্টির বাংলা নাম হচ্ছে জনন কোষ সৃষ্টি। ঠিক তেমনই হচ্ছে এদের ক্ষেত্রে একই কথাই বলা হয়েছে, জনন কোষ সৃষ্টি। ঠিক আছে, এই পয়েন্টগুলো যদি তুমি বেশি ভালোভাবে উল্লেখ করো এবং পরবর্তীতে তুমি যদি বাংলা রচনা লেখো তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু পয়েন্টগুলো খুব উল্লেখ করতে হবে। মাপার ম দিয়ে হচ্ছে মেন্ডেলের সূত্র। মাপার ম দিয়ে কি? মেন্ডেলের সূত্র। ঠিক আছে, মাপার ম দিয়ে হচ্ছে মেন্ডেলের সূত্র। আর প দিয়ে যেটা, সেটা হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি কি একটু পরে বুঝাচ্ছি, আগে আমরা পয়েন্টগুলো লিখে ফেলি। পরিব্যক্তি আর মেন্ডেলের সূত্রটা তো নর্মালি বুঝতে পেরেছো, যে আমরা যে জেনেটিক্সের যে সূত্র, যারা একেবারে নতুন ধরো 26 ব্যাচ বা 27 ব্যাচ আছো, তারা হয়তো এই মেন্ডেলের সূত্রটা 9-10-এ পেয়েছো, বাট এখানে আমাদের জুলজিতে একটা চ্যাপ্টার আছে জিন তত্ত্ব বিবর্তন, ওই চ্যাপ্টারে তোমরা দেখবে মেন্ডেলের সূত্র নিয়ে আমি তোমাদেরকে এগুলো পড়াবো। তো মেন্ডেলের সূত্র প্রমাণ করার ক্ষেত্রে মিয়োসিসের গুরুত্ব অপরিসীম। পরিব্যক্তির আরেকটা নাম হচ্ছে, ইংলিশ নাম হচ্ছে মিউটেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? মিউটেশন। এখন হোয়াট ইজ মিউটেশন বা হোয়াট ইজ পরিব্যক্তি? পার্মানেন্ট চেঞ্জ অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ এর স্থায়ী পরিবর্তন হবে। ধরো তোমার মধ্যে একটা ডিএনএ আছে, মানুষের মধ্যে একটা কমন ডিএনএ আছে, স্ট্রাকচারাল, হাত হবে দুইটা, পা হবে দুইটা। এখন হঠাৎ করে আমাদের পরবর্তী কোনো একটা জেনারেশনে 3টা করে হাত হওয়া শুরু হয়েছে। কেন? বিকজ ডিএনএ চেঞ্জ হয়ে গেছে এবং ওটা স্থায়ীভাবে তৈরি হয়ে গেছে। মানুষের 2টা করে হাত ছিল, এখন 3টা করে হাত। ডিএনএ যেই যে পরিবর্তনটা হলো এবং স্থায়ীভাবে হলো, এটাকে মিউটেশন বলে। আর মিউটেশনের কারণেই দিয়ে হচ্ছে অভিব্যক্তি, মানে বৈচিত্র্য হয়, অনেক রকমের বৈচিত্র্য হয়। ঠিক আছে, পরিব্যক্তির কারণেই অভিব্যক্তি হয়। তারপরে আসো অবৈধ। বই দিয়ে হচ্ছে ওই যে বৈচিত্র্য সৃষ্টি, বৈচিত্র্য সৃষ্টি। আর ধ দিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ তোমরা যখন মাইটোসিস পড়বা তখন এই ক্রোমোজোম সংখ্যা নিয়ে একটা কথা আছে, ওখানে বলা আছে সমান রাখা, আর এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কি বলা আছে? ধ্রুব রাখা। এটাকে আমরা কি বলবো? ধ্রুব রাখা। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের কাজ। এই জন্য ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয় না বলে আমাদের যে বৈশিষ্ট্য, জীব বৈচিত্র্যের যে বৈশিষ্ট্য, উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এটা সব সময় একই রকম আছে। যখনই বৈশিষ্ট্য মানে এই ধ্রুব সংখ্যাটা যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের বাহ্যিক বৈশিষ্ট্যটা বিভিন্ন পরিবর্তন হবে। এই শব্দগুলো দিয়ে অবশ্যই তোমাকে বর্ণনা লিখতে হবে, খুবই মনোযোগ সহকারে মাথার মধ্যে রাখতে হবে। এবার আসো আমরা ক্রসিং ওভার নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। ক্রসিং ওভারে আসলে কি হয়? তো তোমরা প্রথমে দেখো, আমরা আগে জেনে নিই যে ক্রসিং ওভার কোথায় কোথায় হচ্ছে। তোমরা সবাই বলবা যে প্রথমে কোন জায়গায় হয়? অবশ্যই মায়োসিস 1-এ হয়, তাই না? মায়োসিস 1-এ। মায়োসিস 2-তে তো আমরা ক্রসিং ওভার নিয়ে কথা বলি নাই বা ওখানে হবেও না। তাহলে মায়োসিস 1-এ আমাদের ক্রসিং ওভার হয়। 2 নম্বর মায়োসিস 1-এর মধ্যেও তো একটা পর্যায় আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রোফেজ 1। মায়োসিস 1-এর পর্যায়ের নাম কি? প্রোফেজ 1। 3 নম্বর বিষয় হচ্ছে প্রোফেজ 1-এর মধ্যে তো অনেকগুলো উপপর্যায় ছিল, তার নাম কি? প্যাকাইটিন। কি হয়? প্যাকাইটিন উপপর্যায়। ঠিক আছে, প্যাকাইটিন উপপর্যায়। তাহলে মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে 4 নাম্বার আসলে কি ঘটনা ঘটে? সেটা হচ্ছে
হোমোলোগাস ক্রোমোজোমের, কোন ক্রোমোজোমের বা বাইভ্যালেন্ট ক্রোমোজোমও বলতে পারো, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম এর মধ্যে হবে কি হবে, সেটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়। তাহলে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হলো, এই অংশটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার, ঠিক আছে, ক্রসিং ওভার। ওকে, এই হলো আমাদের কাহিনী, তাই না? ওকে ফাইন, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়। তাহলে এখন ক্রসিং ওভার হয় কিভাবে? মোটামুটি তো একটা প্রাইমারি ধারণা পেয়েছো, এখানে আমরা চলো বিস্তারিত ধারণা তোমাদেরকে দিব। ধরো এটা হচ্ছে সেই পিতার ক্রোমোজোম, ওকে, এটা হচ্ছে তোমার পিতার ক্রোমোজোম। এই পিতার ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট অংশ ভেঙে গেছে, একটা নন সিস্টার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট অংশ ভেঙে গেছে। তারপরে কি হয়, ধরো একটা মাতার ক্রোমোজোম আঁকি, এই হচ্ছে ধরো মাতার ক্রোমোজোম, এই এই ওকে ফাইন, এই হচ্ছে তোমার মাতার ক্রোমোজোম, ওকে, মাতার ক্রোমোজোমের ক্রোমাটিড অংশ একটু সুন্দর করে আঁকি তাহলে ভালো হবে। এই হচ্ছে মাতার ক্রোমাটিড, এই এই। এখন একটা জিনিস খেয়াল করো, পিতার ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ বলতে যে এই অংশটাকে বোঝানো হচ্ছে, ধরো এই অংশটাকে বোঝানো হচ্ছে, এবং মাতার ক্রোমোজোমে ধরো এই অংশটাকে বোঝানো হচ্ছে। প্রথমত ক্রোমাটিড গুলো তো এরকম নর্মাল স্বাভাবিক ছিল, কিন্তু ক্রসিং ওভারে নন সিস্টার ক্রোমাটিডের, যে কোনো নন সিস্টার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, ধরো এই নির্দিষ্ট পরিমাণ অংশ, যে এই নির্দিষ্ট পরিমাণ অংশ কি হবে, ভেঙে যাবে, এই যে নির্দিষ্ট পরিমাণ অংশ কি হবে, ভেঙে যাবে। এই যে প্রথমে ভেঙে গেল, তাহলে এই ভেঙে যেতে সাহায্য করবে হচ্ছে এন্ডোকাইনেস এনজাইম। তাহলে এখানে একটা, এই যে ভেঙে যাবে, এই ভেঙে যাওয়াতে একটা এনজাইম সাহায্য করবে, সেই এনজাইমের নাম কি, সেই এনজাইমের নাম হচ্ছে এন্ডোকাইনেস এনজাইম, ঠিক আছে, সরি এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তাহলে এই নন সিস্টার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ভেঙে যেতে সাহায্য করছে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। সেকেন্ড হিসাবে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমাদের এক্স আকৃতি, কি আকৃতির, এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে, যেটা আমরা প্যাকাইটিন উপপর্যায়েও তোমাদেরকে বলেছিলাম, কায়াজমা। এই যে কায়াজমা, এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে, তার মানে ওই নির্দিষ্ট অংশের মধ্যে জোড়া লাগছে। তার মানে আমরা বলতে পারি এই জায়গায় যে জোড়া লাগালো, এই জোড়া লাগাতে সাহায্য করে কে, এই জোড়া লাগাতে, ঠিক আছে, জোড়া লাগানোতে, লাগাতে সাহায্য করবে কে, কে করবে, লাইগেস। সবসময় মনে রাখবা লাইগেস এনজাইম যে কোনো ক্রোমোজোম বা ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশের মধ্যে জোড়া লাগাতে সাহায্য করে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে মিওসিস 1 এর, প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট পরিমাণ অংশের বিনিময় হওয়াকে বলা হয়ে থাকে ক্রসিং ওভার। এবং এই নির্দিষ্ট ক্রোমাটিড অংশ বিনিময় হওয়ার আগে একটা জায়গা পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ভেঙে যেতে হবে, ভাঙতে সাহায্য করবে এন্ডোনিউক্লিয়াস, এবং তাদের মধ্যে ভাঙা অংশের মধ্যে জোড়া লাগাতে সাহায্য করবে, এক্স আকৃতির কায়াজমা তৈরি করতে সাহায্য করবে লাইগেস, এবং একটা সময় এদের নির্দিষ্ট পরিমাণ অংশ একে অপরের সাথে বিনিময় করে ফেলবে। তারপরে যে আমরা ডিপ্লোটিনে পড়লাম প্রান্তীয়করণ, ডায়াকাইনেসিসের যে আরো যে ঘটনাগুলো আছে, এই ঘটনার মাধ্যমে একে অপর থেকে দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে ক্রসিং ওভারের মূল বৈশিষ্ট্য। মেইনলি একজন বিজ্ঞানী তিনি ভুট্টার মধ্যে এই জিনিসটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এবং সেটা আমাদের সামনে উপস্থাপন করেছে। ক্রসিং ওভার হয় বলেই আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্য তৈরি হয়, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তৈরি হয়, প্রাণী বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, বিভিন্ন সংকর উদ্ভিদ বা প্রাণী তৈরি করাও সম্ভব হয়েছে। তাহলে ক্রসিং ওভার না থাকলে এই বৈচিত্র্য থাকতো না। তো ক্রসিং ওভারটা আমাদের পরীক্ষায় প্রচুর আসে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো আমাদের এখন সর্বশেষ অংশ, অর্থাৎ আজকের ক্লাসের বেসিক ক্লাসের সবার লাস্ট পার্ট হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আলোচনা করা। দেখো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে যে পার্থক্য আছে এটা তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, তাও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। যেমন প্রথম পার্থক্য হিসাবে এটা আমাদের কিসে আসতে পারে, ধরো হয় 2 নম্বরের জন্য আসতে পারে অথবা 4 নম্বরের জন্য আসতে পারে, যে কোনো জন্যই আসুক। যদি 2 নম্বরের জন্য আসে গুনে গুনে 4টা পয়েন্ট দিব, 4 নম্বরের জন্য আসলে 8টা পয়েন্ট দিব। যেমন প্রথম পয়েন্ট বলছে হচ্ছে সংগঠন স্থান, মাইটোসিসের সংগঠন স্থান কোথায়, এক কথায় শেষ, দেহ কোষ। কোথায় হবে, দেহ কোষে হবে। আর মিওসিসের ক্ষেত্রে সংগঠন স্থান কোথায় হবে, জনন কোষ। মিওসিসের ক্ষেত্রে কোথায় হবে, জনন কোষ, ঠিক আছে, মিওসিসের ক্ষেত্রে জনন কোষ। সেকেন্ড বিষয়,
অপত্য কোষের সংখ্যা, অর্থাৎ মাইটোসিসে মাতৃকোষ বিভাজিত হয়ে কয়টা অপত্য কোষ তৈরি হবে? এখানে মূলত দুটি তৈরি হবে। আর যদি মিওসিসের কথা জিজ্ঞেস করো তাহলে এখানে কয়টি তৈরি হবে? এখানে মূলত 4টি অপত্য কোষ তৈরি হবে। 3 নাম্বার, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ মাতৃকোষের সাথে সমান থাকে না হ্রাস পায়, এটার কথা বলছে। মাইটোসিসের ক্ষেত্রে অবশ্যই কেমন থাকবে? অবশ্যই সমান থাকবে। আর এর ক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অলওয়েজ অর্ধেক হয়ে যাবে। তারপরে আসো ইন্টারফেস পর্যায়ে। ইন্টারফেস পর্যায়ে মাইটোসিসের ক্ষেত্রে আছে দীর্ঘ এবং মিওসিসের ক্ষেত্রে শর্ট। সিনেপসিস বাইভ্যালেন্ট অর্থাৎ সিনেপসিস বাইভ্যালেন্ট মাইটোসিসের ক্ষেত্রে নাই, এইরকম কোনো শব্দ আমরা মাইটোসিসে পাইনি। আর একটু আগে যে মিওসিস পড়লাম এই ক্ষেত্রে আমরা সিনেপসিস বাইভ্যালেন্ট যেই ঘটনাটা বা দশাটা আছে সেগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে সিনেপসিস এবং বাইভ্যালেন্ট ঘটনাটা মাইটোসিসের মধ্যে হবে না, কিন্তু মিওসিসের মধ্যে হবে। ক্রসিং ওভারটাও আমরা একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, যেটা মাইটোসিসের মধ্যে ছিল কিন্তু মিওসিসের মধ্যে দেখা যাবে। ওকে ফাইন। তারপরে আসো মাইটোসিস মিওসিসের মধ্যে বিবর্তন জনুক্রম। দেখো যদি ক্রসিং ওভার মিওসিসের মধ্যে হয় তাহলে এই বিবর্তন জনুক্রমটা মিওসিসের মধ্যে দেখা যাবে। তার মানে মাইটোসিস বিবর্তন এবং জনুক্রমে সেরকম কোনো ভূমিকা পালন করবে না, তার মানে না লিখে দিবা। আমি ক্রস দিচ্ছি তার মানে তোমরা খাতায় আবার ক্রস দিও না। মিওসিসের ক্ষেত্রে অবশ্যই হয়, মানে হ্যাঁ লিখে দিবা। ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার মূলত মাইটোসিসের ক্ষেত্রে একটা পর্যায়ে যে দেখা যায়, আর মিওসিসের ক্ষেত্রে মিওসিস 2 এর মধ্যে দেখা যায়। এখানে যে দশাগুলো আছে সেই দশাগুলো নিয়ে কথা বলছে। পর্যায় মধ্যক দশা অর্থাৎ ইন্টারকাইনেসিস, এটা মূলত মাইটোসিসে নেই, আমরা ইন্টারকাইনেসিস নাই, কিন্তু মিওসিসে থাকবে, কারণ মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে একটা পর্যায় মধ্যক দশা দেখা যাবে। সেন্ট্রোমিয়ার মাইটোসিসের ক্ষেত্রে মূলত বিভক্ত হয়, বলা যেতে পারে মেটাফেজ, শুধু মেটাফেজ যে দশা আছে মেটাফেজ, এই মেটাফেজ দশায় হবে। আর মিওসিসের ক্ষেত্রে মেটাফেজ 1 এর ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, মেটাফেজ 1 বা মেটাফেজ 2 এর ক্ষেত্রে হয়ে থাকে, মেটাফেজ 2 এর ক্ষেত্রে হয়ে থাকে। ডিএনএ রেপ্লিকেশন মাইটোসিসের ক্ষেত্রে ইন্টারফেজ দশাই হয়ে থাকে, মিওসিসের ক্ষেত্রে ইন্টারফেজ দশা হয় না। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন একবার করেই হবে, অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে একবার করেই নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইজনই একবার করে বিভাজিত হয়। আর মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তো এই পয়েন্টগুলো একটু খুব সুন্দর করে দেখবো, তোমাদের বইয়ের মধ্যেও খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু এই পয়েন্টগুলো তোমার পছন্দ মতো মিনিমাম 8টা তোমাকে পড়তেই হবে, কারণ 4 নম্বরের জন্য আসলে 8টা পয়েন্ট লিখতে হবে, আর 2 নম্বরের জন্য আসলে মিনিমাম 4টা পয়েন্ট লিখতে হবে। তো এই হলো আজকের ক্লাস। এবং আমরা চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সর্বশেষ হচ্ছে আমরা তোমাদের জন্য একেবারে সুন্দর করে গুছিয়ে আমাদের যে বিজ্ঞানীর নামগুলো আছে সেই নামগুলো তোমাদের এখানে নিয়ে আসছি। আগেই বলে রাখি আমাদের এখানে সাল কখনোই গুরুত্বপূর্ণ না, তাই আমরা চেষ্টা করব যে সাল না পড়ার, সাল আমাদের ওইভাবে লাগে না, কিন্তু আমাদের যে বিজ্ঞানীর নামগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি। যেমন দেখো ওয়াল্টার ফ্লেমিং দিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে সামুদ্রিক সালামান্ডার কোষ সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং মাইটোসিস নামকরণ করেন। তার মানে এই দুটা লাইন দিয়ে তোমার একটা আসতে পারে পরীক্ষা, যেটা কে করেছে। স্লাইকার দিয়ে কি আসতে পারে, মাইটোসিসকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেছিলেন। হাওয়ার্ড এবং প্ল্যাঙ্ক, এটা কে করেছে, কোষ চক্রকে প্রস্তাব করেছে। বেন্ডিন এবং হাউসার, তিনি অ্যাসকারিস ক্রিমের গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। ফার্মার এবং মুর হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলে। থমাস হান্ট মর্গান, যেটা আমাদের বিজ্ঞানী ছিলেন ক্রোমোজোম, সেটা হচ্ছে ভুট্টার উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার ধারণা দেন ভুট্টার উদ্ভিদ থেকে। তাহলে এই বিজ্ঞানীর নামগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এই বিজ্ঞানী থেকে বুঝতেই পারতেছো যে এমসিকিউ আসতে পারে, বাকিগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আগের গুলো টপিক পড়িয়েছি। তো এখন আমাদের সময় হচ্ছে বোর্ড এমসিকিউ, তারপরে মেডিকেল বিশ্ববিদ্যালয় এমসিকিউ এবং কোশ্চেন গুলো দেখা, সিকিউ প্রশ্ন কি কি আসছে। তো বোর্ডের এমসিকিউ দেখো, প্রথমে বলছে মিওসিসে নিউক্লিয়াস বিভক্ত হয় কয়বার? 3 বার, 1 বার, 2 বার, 4 বার। মিওসিসে অবশ্যই নিউক্লিয়াসের বিভাজন মাত্র 2 বার হবে, এটা আমাদের এসেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, চট্টগ্রাম বোর্ড 15, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 13-14। মিওসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিনেপসিস ঘটে? মানে সিনেপসিস কোন উপপর্যায়ে ঘটবে, সিনেপসিস কোন উপপর্যায়ে ঘটবে, এটা মূলত কোন উপপর্যায়ে হবে? এটা হচ্ছে জাইগোটিন পর্যায়ে হবে। দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 13-14 আসছে, তার পরের বছরই চট্টগ্রাম বোর্ড এই সেম প্রশ্নটাকে কপি করছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে অ্যাডমিশন টেস্ট আগের বছর এসেছে, সেম প্রশ্নটা বোর্ডে পরের বছর এসেছে। তারপরে আসো 2 হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হওয়াকে কি বলা হয়? ওই যে বললাম, যদি জোড়া সৃষ্টি হয় এবং সেটা হোমোলোগাস ক্রোমোজোমের কথার কথা বলে, তাহলে সেটার অ্যান্সার হবে হচ্ছে বাইভ্যালেন্ট। মনে করো এই সেম প্রশ্নটা, এটা আসছে দিনাজপুর বোর্ড 23, আসে বোর্ড 22, সেম প্রশ্নটা আসছে যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি
হওয়ার প্রক্রিয়া, মনে করো এই শব্দটা একটা স্পেশালি ইউজ করছে যে প্রক্রিয়া, যখনই তুমি এই প্রক্রিয়া শব্দটা পাবা তখনই তোমার অ্যান্সার হবে সিন্যাপসিস। তাহলে জোড়া সৃষ্টি হওয়াকে বলা হয় বাইভ্যালেন্ট, আর যখনই প্রক্রিয়া শব্দটা ইউজ করা হবে তখনই অ্যান্সার দিব কি সিন্যাপসিস। ঢাকা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া, এই যে দেখছো প্রক্রিয়াকে আমরা কি বলবো সিন্যাপসিস বলবো, আর জোড়া বাঁধলে এটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। ময়মনসিংহ বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 17, ঢাকা বোর্ড 15-তে একটা প্রশ্ন, কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি? দেখছো ম্যাক্সিমাম প্রশ্নগুলোই এই বাইভ্যালেন্ট, হোমোলোগাস ক্রোমোজোম এবং সিন্যাপসিস এগুলো থেকে আসছে। তাহলে বাইভ্যালেন্ট সৃষ্টি হওয়ার কোন জায়গার পর্যায়ে হবে? জাইগোটিন উপপর্যায়ে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 15-16 আসছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংগঠিত হয়? কোষ বিভাজনের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংগঠিত হবে? কোথায় হবে? জাইগোটিনে হবে। কোথায় হবে ভাইয়া? জাইগোটিনে হবে। ওকে ফাইন। এবার আসো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? ঢাকা বোর্ড 23, কোন ধাপে? দেখো জীবের বৈচিত্র্য, বারবার বলছি যে বৈচিত্র্য কখন শুরু হবে? ক্রসিং ওভারের কারণে। আর ক্রসিং ওভার কোথায় হয়? প্যাকাইটিন উপপর্যায়ে। ঢাকা চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন। এরপরের প্রশ্নটা দেখো, নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়? দিনাজপুর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 16, কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়, মানে কোথা থেকে ক্রসিং ওভারটা শুরু হবে? প্যাকাইটিন, জাইগোটিন, ফেপ্টোটিন, জায়াকাইনেসিস, তার মানে প্যাকাইটিন থেকে কিন্তু আমাদের ক্রসিং ওভারটা শুরু হয়। দিনাজপুর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 16-এর প্রশ্ন। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, বরিশাল বোর্ড 23-এর প্রশ্ন, প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে লুপ তৈরি হয়? লুপ কথাটা মানে কি? লুপ কথাটা মানে হচ্ছে ডিপ্লোটিন। লুপ, প্রান্তীয়করণ, এই শব্দগুলো আমরা ডিপ্লোটিনে পেয়েছি। নেক্সট প্রশ্ন আমাদের রাজশাহী বোর্ড 21-এর প্রশ্ন, প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে? লুপ এবং প্রান্তীয়করণ আমি একটু আগেই বললাম যে লুপ প্রান্তীয়করণ কোন শব্দতে পেয়েছি? ডিপ্লোটিন উপপর্যায়ে পেয়েছি। চলো এবার আমরা একটু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবো, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কি ধরনের প্রশ্ন আসে। ফুলের মতো বুকেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 16-17 কোথায় দেখা যায়? এই যে বুকেট, লেপ্টোটিন পর্যায়ে দেখা যায়। তারপরে আসো ঢাকা ইউনিভার্সিটি 21-22-এর প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন, কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সমসংস্থ মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনেপসিস ঘটে? কোন উপপর্যায়ের কথা বলছে? তার মানে আমরা সবাই জানি জাইগোটিনের মধ্যে সিনেপসিস, বাইভ্যালেন্ট, হোমোলোগাস এই শব্দগুলো আছে, তাহলে এটার অ্যান্সার এটা। তারপর আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংগঠিত হয়? বাইভ্যালেন্ট কোন পর্যায়ে সংগঠিত হবে? জাইগোটিনটা কেন জানি খুবই ফেভারিট, দেখছো বোর্ডেও কিন্তু জাইগোটিনের প্রশ্ন বেশ কয়েকবার এসেছে, তাই না? ওকে, তারপরে আসো নেক্সট প্রশ্ন হচ্ছে, কোষ বিভাজনে কোন পর্যায়ে সিনেপসিস ঘটে? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ফেভারিট প্রশ্ন মনে হচ্ছে জাইগোটিন উপপর্যায়। তার মানে জাইগোটিন থেকে এই সেম প্রশ্নগুলো আসতেছে, একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন, বাইভ্যালেন্ট কোথায় দেখা যায়? বাইভ্যালেন্ট কোথায় দেখা যাবে ভাই? কোথায় দেখা যাবে? আমার বাসায়, তোমার বাসায়? না, জাইগোটিনের বাসায়। একই প্রশ্ন। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17 প্রশ্ন, বাইভ্যালেন্ট ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হওয়াকে কি বলা হয়? মানে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে মানে কোন জায়গায় হয়, বা কি বলে বলতে কোন পর্যায়ে হয় আর কি? জোড়া সৃষ্টি হওয়ার এই প্রক্রিয়াটা কোন জায়গায় হবে? জাইগোটিনে হবে। তারপরে প্রশ্ন, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সালের প্রশ্ন, প্রোফেজ 1-এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা শব্দটা আমরা কোথায় পেয়েছিলাম? প্যাকাইটিনে, ক্রসিং ওভারে। তার মানে ঢাকা ইউনিভার্সিটি 20-21-এর প্রশ্ন প্যাকাইটিন থেকে করেছে। তারপরে প্রশ্ন কোনটা, কোষ বিভাজনের কোন পর্যায়ের সময় টেট্রাট পাওয়া যায়? দেখছে যে শব্দগুলো নিয়ে তোমাদের কথা বলেছিলাম, যেগুলো মনে রাখতে হবে, সেই শব্দগুলো দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। টেট্রাট পাওয়া যাবে হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে। ওকে, এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি, ঢাকা ইউনিভার্সিটি 11-12 প্রশ্ন, মিওটিক কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার কোথায় ঘটবে, কায়াজমা কোথায় ঘটবে, সব কিছুর অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওরে বাপরে বাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21, 4-5 গুচ্ছ 20-21, রাজশাহী বিশ্ববিদ্যালয় 10-11 প্রশ্ন, কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়, মানে দেখা যায় বা সৃষ্টি হয়? একই প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার দিব? জাইগোটিন, ডিপ্লোটিন, লেপ্টোটিন, ডায়াকাইনেসিস। দেখো এখানে যেহেতু কায়াজমার কথা বলছে, কায়াজমা শুরুই হয় প্যাকাইটিন থেকে, কিন্তু প্যাকাইটিন যদি এখানে অপশন যেহেতু নাই, জাইগোটিন তো হবে না, লেপ্টোটিনও হবে না, অপশন বাকি থাকে তাহলে কোথায়? ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। প্যাকাইটিনের পরবর্তী পর্যায়ে কি? অবশ্যই ডিপ্লোটিন, কারণ ডিপ্লোটিনে তাদের মধ্যে বিকর্ষণ হয় এবং সবচেয়ে বেশি সুন্দরভাবে দৃষ্টিগোচর হয় ডিপ্লোটিন পর্যায়ে। তাহলে প্যাকাইটিন এরকম না থাকলে এরকম প্রশ্নে আমরা ডিপ্লোটিনকে খুঁজবো, অর্থাৎ প্যাকাইটিনের পরবর্তী উপপর্যায়কে খুঁজবো। পরের প্রশ্ন দেখো, ক্রসিং ওভার কোথায় ঘটে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 7-8, 12-13, 15-16, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20, 15-16, 16-17,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18, 19, 17, 18, 16, 17 পর একই প্রশ্ন আসছে যে ক্রসিং ওভার কোথায় ঘটে, অ্যান্সার হবে হচ্ছে প্যাকাইটিন। তার মানে বুঝতে পারতেছো যে প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট, প্রশ্নের চেয়ে রেফারেন্সই সবচেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন দেখি। খুলনা বিশ্ববিদ্যালয় খুবই হবে আর কি। খুলনা বিশ্ববিদ্যালয়ে মিওসিসে কোন উপপর্যায়ে কায়াজমা গঠিত হয়? সেম কোশ্চেন সেম কথা। তার মানে জাইগোটিন আর প্যাকাইটিনটা হচ্ছে টিচারদের মোস্ট ফেভারিট প্রশ্ন। তারপরে আসো, মাইটোসিস নামকরণ করেন কে, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? মাইটোসিস নামকরণ কে করবেন? আচ্ছা এটা তো মাইটোসিসের কোশ্চেন ছিল, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন। যদিও এটা আমাদের মাইটোসিসের কোশ্চেন ছিল, বাট এখানে চলে আসছে, যাই হোক এনিওয়ে। এবার আসো আমাদের নেক্সট প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখো আমাদের কি কি আসে। নিম্নের কোন কোষ বিভাজনে, অনেক বড় প্রশ্ন 7-8-এর, নিম্নের কোন কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়? তার মানে খুবই সোজা কোশ্চেন। কোন কোষ বিভাজনে অর্ধেক হয়ে যাবে? অবশ্যই মিওসিস কোষ বিভাজনে অর্ধেক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বিডিএস মানে ডেন্টালের প্রশ্ন, 17-18 প্রশ্ন। মায়োসিস কোষ বিভাজনে কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? কায়াজমা, ক্রসিং ওভার কোথায় হচ্ছে, কি হচ্ছে, একই প্রশ্ন, সবাই ঘুরে ফিরে দেয়। তারপরে প্রশ্ন, ক্রসিং ওভার কোন পর্যায়ে ঘটে? বাবা রে বাবা, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ 22-23 প্রশ্ন। তার মানে যারা 24 ব্যাচে পরীক্ষা দিবে তাদের আগের বছরের প্রশ্ন, তাই না? অফ, ক্রসিং ওভার কোথায় হবে? প্যাকাইটিনে হবে। একই পড়া একই জিনিস বারবার বলতে আর ভালো লাগছে না। নিম্নের কোনটি, দেখো এমবিবিএস 8-9 প্রশ্ন, নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, অবশ্যই এটা একটা বৈশিষ্ট্য, কারণ হ্যাপ্লয়েড কোষে হবে না। নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এটাও মিওসিসের বৈশিষ্ট্য। এই বিভাজনে 4টে অপত্য কোষ সৃষ্টি হয়, এটাও বৈশিষ্ট্য। তার মানে চোখ বন্ধ করে আমরা বুঝতে পারছি ডি হবে। অপত্য কোষের ক্রোমোজোম গুণাগুণ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, তার মানে এটাই, কারণ এটা মাইটোসিসের বৈশিষ্ট্য। এটা যদি বলতো সমগুণ সম্পন্ন নয় বা অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা মিওসিস বলতে পারতাম যে মিওসিসের বৈশিষ্ট্য। লেটস সি ক খ, আমাদের সৃজনশীল ক খ এখান থেকে কি রকম আসছে। তার মানে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। সৃজনশীল ক খর প্রশ্নটা আমরা এখন দেখব। লেটস সি, জ্ঞানমূলক প্রশ্ন দেখি। আজকে যে টপিক পড়ালাম সেখান থেকে কি কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসছে। সিনাপসিস কি? ওই যে জোড়া বাঁধার প্রক্রিয়া, বাইভ্যালেন্ট ক্রোমোজোমে মানে বাইভ্যালেন্ট ক্রোমোজোমে জোড়া বাঁধার যে দুইটা ক্রোমোজোম একসাথে হলো। ক্রসিং ওভার কি? ওই যে মিওসিস 1 প্যাকাইটিন প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে। যশোর বোর্ড, সিলেট বোর্ড, অনেক বোর্ডে আসছে। বাইভ্যালেন্ট কি? প্রান্তীয়করণ কি? মানে যেই পয়েন্টগুলো দিয়ে অবজেক্টিভ আসছে সেই শব্দগুলো দিয়ে 1 নম্বরে আসছে। আবার খ নাম্বার দেখো, ক্রসিং ওভার ব্যাখ্যা করো, মানে যেটা ক্রসিং ওভার কি কথা আসছে সেটাই আবার ব্যাখ্যা করতে চাইছে রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 21। রাসমূলক বিভাজন বলতে কি বুঝো? মানে মিওসিসকে কেন রাসমূলক বলা হচ্ছে সেটা ব্যাখ্যা করতে বলছে। সিনাপসিস বলতে কি বুঝো? তারপরে কায়াজমা বলতে কি বুঝো? এগুলো সবকিছুর অ্যান্সার। তারপরে আসো গ ঘর ক্ষেত্রে দেখি। গ ঘ, সৃজনশীল গ ঘ আমাদের এখান থেকে কি কি টপিকে প্রশ্ন আসছে। প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা, প্যাকাইটিন উপপর্যায়ে চিত্র বর্ণনা করো। প্যাকাইটিন উপপর্যায় আমাদের জাস্ট প্যাকাইটিন উপপর্যায়ে যেই ঘটনা হয়েছে সেটা চিত্র বর্ণনা। রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22, যশোর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 17, অনেকবার আসছে। জাইগোটিন উপপর্যায়ে চিত্র বর্ণনা করো। যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 22, রাজশাহী বোর্ড 19 এবং ডিপ্লোটিন উপপর্যায়ে বর্ণনা করো। এটা দুইটা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 16। তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্যাকাইটিন থেকে। এছাড়া দেখো মিওসিসের গুরুত্ব বর্ণনা করো, এটা হচ্ছে স্পেশালি আসলে 4 নাম্বারের প্রশ্ন, মানে ঘ এর প্রশ্ন, সৃজনশীল ঘ এর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে কি, মিওসিসের গুরুত্ব বর্ণনা করো। কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21, যশোর বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল বোর্ড 21। ওমা 21 বোর্ডে দেখো ম্যাক্সিমাম সব বোর্ডেতে একই প্রশ্ন ছিল, তো সমন্বয় সব লিখে দিলেই তো হইতো। চট্টগ্রাম বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, ঢাকা বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 17। মানে প্রতি বছরে আমরা যেহেতু 15-16 সাল পর্যন্ত, 23 থেকে 16 সাল পর্যন্ত আমরা অ্যানালাইসিস করি, প্রতি বছরে তুমি যেই বোর্ডেরই হও না কেন এটার বর্ণনা আসতে পারে। সবচেয়ে বেশি বার প্রশ্ন আসছে এটা। ক্রসিং ওভারের গুরুত্ব বর্ণনা করো। কুমিল্লা বোর্ড 22 আসছে, বরিশাল বোর্ডে বেশ কয়েকটা আসছে। মাইটোসিস মিওসিসের পার্থক্য লেখো, এই বোর্ডগুলোতে আসছে। তার মানে বুঝতে পারতেছো যে আজকে যে টপিকগুলো পড়ালাম এখানে সবচেয়ে বেশি গ ঘ এর প্রশ্ন আসার মতো অনেক প্রশ্ন আছে। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে, সুন্দর করে গুছিয়ে দিতে হবে। তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং অন ইউর চেস্ট। সো আজকের মাধ্যমে আমাদের কোষ বিভাজনের প্লেলিস্টটাও সম্পূর্ণ ক্লিয়ার। ওহ, শান্তি লাগছে তাই না? শান্তি লাগারই কথা। তাহলে কোষ বিভাজনের ক্র্যাক ডিউ এইচএসসির ফুল বেসিক থেকে অ্যাডমিশনের ক্লাস ক্লিয়ার হয়ে গেল। এর আগে আমরা পরিবেশ শোষণ শেষ করেছি, শর্ট সিলেবাস আস্তে আস্তে আগাচ্ছি। নেক্সট অধ্যায় কি হতে পারে সেটার জন্য একটু সারপ্রাইজ, ইনশাল্লাহ দেখা হবে।
নেক্সট নতুন কোনো অধ্যায় এইভাবে অ্যানালাইসিস করে আগে বেসিক শিখবো, কোশ্চেন ওই টপিকগুলো থেকে কি কি আসছে, সিকিউ এর প্রশ্ন ক খ গ ঘ কি কি আসছে সবকিছু তোমাদেরকে এই ক্লাসগুলোর মাধ্যমে গুছিয়ে দিব। তোমার কাজ হচ্ছে ক্লাসটা করা, অ্যানালাইসিস গুলো ভালো করে দেখা, এবং এই কোশ্চেন থেকে দেখবা তোমার যে সামনের পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে প্রশ্ন চলে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো প্লেলিস্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, টাটা, বাই বাই, সুস্থ থাকতে হবে, ওকে, টাটা, আল্লাহ হাফেজ।